হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায়। সব কিছু ঠিকঠাক থাকার পরেও বোঝার ঘাটতি বা সঠিক পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে না পারা 5টি ভুলের কারণে আপনার পার্মানেন্ট রেসিডেন্টের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হতে পারে, রিফিউজ হতে পারে। তো পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন আপনি যখন করতে যাবেন, এখানে পিআর অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে তো অনেক খরচের বিষয় থাকে। স্টুডেন্ট ভিসায় যেমন আপনার মাত্র $235 খরচ হয়, কিন্তু পিআর অ্যাপ্লিকেশনে অনেক টাকা খরচ হয়। তো অনেক স্বপ্ন স্বাদ নিয়ে যে অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করবেন আইটি পাওয়ার পরে, সেখানে আপনি আনইনটেনশনাল বা ইন্টেনশনাল যেটাই বলে না কেন, এই ভুলগুলোর কারণে আপনি যদি পিআর অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে না পারেন বা ক্ষতিগ্রস্ত হন, তাহলে এটা অবশ্যই একটা হতাশার বিষয় তৈরি হবে আপনার জন্যে। আজকে আমরা মূলত গুরুত্বপূর্ণ 5টি বিষয় আপনাদের সামনে ডিসক্লোজ করব, যে ভুলগুলো অনেকে না বুঝে বা বুঝেও করে থাকেন। তো এগুলো থেকে সাবধান হতে হবে, কারণ ইমিগ্রেশন অফিসার যদি বুঝতে পারে যে আপনি জেনে শুনে এই ভুল করেছেন, তাহলে 5 বছরের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা ব্যান্ড করে দিতে পারে এবং ভবিষ্যতে কোনো অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো এই জন্যই বিষয়গুলো নিয়ে সাবধান থাকতে হবে। আশা করছি তথ্যগুলো জেনে উপকৃত হবেন। বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রির অধীনে যারা এখানে অ্যাপ্লাই করতে চান, ইনসাইড কানাডা থেকে হোক বা আউটসাইড কানাডা থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, আপনি যখন এই পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতেই হবে। While Express Entry offers a fast-track route to Canadian permanent residency, individuals must ensure that all information in their profile and application is accurate, verifiable and consistent. তো এক্সপ্রেস এন্ট্রিতে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন, এখানে তো ডকুমেন্ট দিতে হয় না। প্রোফাইল করার সময় খুব সাবধানে আপনার প্রকৃত ডকুমেন্টের সাথে মিলিয়ে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। কোনো ভুলভাল তথ্য দিয়ে আপনি প্রোফাইল করলেন, কিন্তু আইটিএ পাওয়ার পরে যখন আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, আপনার আগের ইনফরমেশনের সাথে যদি মিল না থাকে, ম্যাচিং না হয়, তাহলে সমস্যার মধ্যে পড়তে পারেন। Errors such as misaligned NOC code, ineligible work experience, outdated profile information can have serious consequences, from ineligibility and peer application rejection to a finding of fraud. তো শুধু রিজেকশনই হবে না, ফ্রড পর্যন্ত সেটা পরিগণিত হতে পারে। এই জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টপিকসগুলো এখানে কভার করব, যে 5টি ভুল এখানে ডিসক্লোজ করা হবে বা করে থাকে অনেকেই। নাম্বার 1 হলো ক্লেমিং রং এনওসি কোড। আপনার যে এনওসি কোডটা চয়েস করার কথা, আপনি সেটা সঠিকভাবে করতে পারেন নাই। সেকেন্ড ইস্যু হলো অ্যাডিং উইক সাপোর্টিং ডকুমেন্টেশন আর মিসলিডিং ডকুমেন্টেশন ইন্টারলি। তো এখানে তথ্য দেওয়ার সাথে সাথে আপনি যখন পিআর অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়। সেই ডকুমেন্টগুলো যদি যথাযথভাবে না হয়, সেখানেও সেটার কারণে আপনার সমস্যা হতে পারে। 3 নম্বর হচ্ছে ক্লেমিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স দ্যাট ডাজন্ট কোয়ালিফাই। আপনি এমন একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্লেম করছেন যেটা প্রকৃতপক্ষে আপনার সাথে যায় না। ফেলিং টু আপডেট ওয়ান্স এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল। আপনি 1 বছর আগে প্রোফাইল করে রাখছেন, অথবা 1 বছর আগে করছেন, ভালো কথা, 1 বছরের মধ্যেই করছেন, কিন্তু পরবর্তীতে আপনার চেঞ্জ হয়েছে স্ট্যাটাস, হয়তো ওয়াইফ মারা গেছে, ডিভোর্স হয়েছে, অথবা বিয়ে করছেন, বাচ্চা হয়েছে নতুন করে, অ্যাড্রেস চেঞ্জ করেছেন, পাসপোর্ট চেঞ্জ করেছেন, কিন্তু আপনি তথ্যগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপডেট করেন নাই। এটা আইটি পাওয়ার পরও এই ধরনের ঘটনা ঘটলে আপনাকে আপডেট জানাতে হবে। ইনক্লুডিং আনএক্সপ্লেইনড ইনকনসিস্টেন্সিস বিটুইন ওয়ান্স ক্যান্ডিডেট প্রোফাইল অ্যান্ড অ্যাপ্লিকেশন। কোনো একটা বিশেষ সমস্যা থাকতে পারে, কোনো ডকুমেন্ট আপনার মিসিং থাকতে পারে, সেটার জন্য প্রপার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দিতে হবে। সেটা যদি আপনি দিতে না পারেন, তাহলেই সেটার কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। তো এই যে 5টি বিষয়, এগুলোই আমরা মূলত আজকের আলোচনায় ব্যাখ্যা করব, যাতে আপনারা এই বিষয়গুলো নিয়ে সতর্ক হন। নাম্বার 1 হলো ক্লেমিং দি রং এনওসি কোড। তো যখন আপনি এনওসি কোডটা আপনি বসাবেন এক্সপ্রেস এন্ট্রিতে, বিশেষ করে আপনি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন বা যে জবগুলো করতেছেন, সেগুলোর রেফারেন্সে আপনাকে এই এনওসি কোডগুলো সার্চ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে খুবই এখানে কেয়ারফুল হতে হবে। এখানে অনেকেই কমন মিস্টেক করে থাকেন এই এনওসি কোডগুলো চয়েস করার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো এনওসি ওয়েবসাইট কানাডা। আমি যতটুকু বললাম এতটুকু দিয়ে গুগল করলে আপনাকে এনওসি ওয়েবসাইটে নিয়ে যাবে গুগল। সেখানে গিয়ে আপনি আপনার জব টাইটেল দিয়ে খুঁজলে আপনার জব ডেসক্রিপশনগুলো চলে আসবে। তো আপনি ধরুন যে অ্যাকাউন্টস ম্যানেজার আপনি জব করেন, অ্যাকাউন্টস ম্যানেজার দিয়ে এনওসি ওয়েবসাইটে গিয়ে আপনি যদি সার্চ দেন, তাহলে সেখানে আপনি অ্যাকাউন্টস ম্যানেজারের কী কী ডিউটিস রেসপন্সিবিলিটিস থাকতে হবে বিস্তারিত সব চলে আসবে। জব ডিউটিস, জব রেসপন্সিবিলিটিস,
তো সেগুলোর সাথে ম্যাচিং করে আপনার এক্সপিরিয়েন্সটা বা এনওসি কোডটা আপনি তখন বসায় নেবেন। তো অ্যাকাউন্ট ম্যানেজারের এনওসি কোড কি, আপনি ওখানে সার্চ দিলে পাশে এনওসি কোড নাম্বারটা দেখতে পারবেন। সেই এনওসি কোডটা আপনি আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে বসাই দেবেন। তা না হলে কিন্তু সমস্যায় পড়বেন। কী কারণে? ধরুন যে আপনি অ্যাকাউন্ট ম্যানেজার আছেন, কিন্তু আপনি এইচআর ম্যানেজার একটা এনওসি কোড নিজের অজান্তে সিলেক্ট করে বসাই দিয়েছেন, পরবর্তীতে মিসম্যাচ হচ্ছে, এর ফলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে বিস্তারিত উদাহরণে যাচ্ছে না, আপনাদেরকে মোটামুটি আমরা হিন্টস দিয়েছি অলরেডি। সেকেন্ড যে ইস্যু সেটা হলো উইক অর মিসিং ডকুমেন্টেশন। তো অ্যাপ্লিকেশন যখন ফাইনালি সাবমিট করবেন আইটিএ পাওয়ার পরে, তখন অনেক আপনার সাপোর্টিং ডকুমেন্ট এখানে শো করতে হবে। সেক্ষেত্রে কী করবেন? While you don't always need supporting documentation for all the information claimed at the profile creation stage, you need to provide the required document following the receipt of invitation to apply. Once candidate has received ITA, আপনি 60 দিনের মধ্যে আপনাকে এখানে পিআর অ্যাপ্লিকেশনটা কমপ্লিট জমা দিতে হবে সব সাপোর্টিং ডকুমেন্ট সহ। তো এক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, ভ্যালিড পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, ভ্যালিড ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট, প্রুফ অফ কানাডিয়ান এডুকেশন অথবা আপনার এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট, প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো এই ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে। এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আপনি রেফারেন্স লেটার, এক্সপিরিয়েন্স লেটার, পে স্টাব, তারপরে ওয়ার্ক কন্ট্রাক্টস, এগুলো এখানে দিবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে, যেটা ভ্যালিডিটি থাকতে হবে। মেডিকেল এক্সাম রেজাল্ট এখানে দিতে হবে। কোয়ালিফাইং ফটোগ্রাফস অফ ইউর সেলফ, ইউর ফ্যামিলি মেম্বার্স। Depending on your circumstances, you may be required to provide other supporting documentation when submitting your express entry application, such as marriage death certificate, proof of settlement fund, proof of job offer, এই বিষয়গুলো দিতে হবে। সেটেলমেন্ট ফান্ড কিন্তু একটা বড় ইস্যু, সেটা যথাযথভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে। হঠাৎ করে তড়িঘড়ি করে আইটিএ পাওয়ার পরে আপনি ম্যানেজ করেছেন এমনটা যাতে না হয়, সেটা হওয়ার ক্ষেত্রে সোর্স অফ ফান্ডটা ক্লিয়ার করতে হবে। তবে সেটা না হয় বলে আগে থেকে ফান্ডটা রেডি রাখা দরকার, তা না হলে অনেকেই আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যায়। সাম ডকুমেন্টস ক্যান টেক লং টাইম টু গ্যাদার, সাচ এস পুলিশ সার্টিফিকেট, so making effort to obtain the required document in advance can prove beneficial to meet 60-day ITA রেসপন্স ডেডলাইন। এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হলো আপনি ধরুন বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আপনি 60 দিনের মধ্যে নিতে পারবেন, কিন্তু আপনি লাস্ট 5 ইয়ার্সে হয়তো বা লাস্ট 10 ইয়ার্সে এমন একটা দেশে ছিলেন, ধরুন যে আপনি কোনো কারণে ইন্ডিয়াতে ছিলেন অথবা আপনি লন্ডনে ছিলেন, সেখানে হয়তো আপনি 6 মাসের অধিক সময় অবস্থান করেছেন। সেক্ষেত্রে আপনার লন্ডনের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আগে নিয়ে রাখা ভালো, কারণ আপনি যেখানে মোর দ্যান 6 মান্থ স্টে করেছেন সেই জায়গায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। তো আইটি পাওয়ার পর আপনি এটা করতে গেলে আপনি হয়তো সেই সময়ের মধ্যে করতে পারবেন না, এমনটা হলে আপনি একটা এক্সপ্লেনেশন লেটার দিতে পারেন, পরবর্তীতে সেটা আপনি পাঠাবেন। ততদিন পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকবে। এই বিষয়গুলো এভাবে খেয়াল করতে হবে। মিসিং, ইনকমপ্লিট অর উইক ডকুমেন্টস আর কমন কজ অফ পিআর অ্যাপ্লিকেশন রিফিউজাল or rejection, which can be easily avoided by securing strong supporting documentation as early as possible, such as while still in the pool, attracting a letter of explanation, LOE দিবেন কোনো সমস্যা হলে, if you are unable to obtain certain documents in time or at all. তো লেটার অফ এক্সপ্লেনেশনে সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা দিবেন, আপনার যে সিচুয়েশন, যে ডকুমেন্টটা দিতে পারতেছে না, কী কোনো কারণে পারতেছে না, কবে দিবেন, এই ব্যাখ্যাগুলো যদি আপনার যৌক্তিক হয় তাহলে আপনার পরবর্তীতে দিলেও সমস্যা নেই, কিন্তু রেজাল্ট পেতে দেরি হবে। পিআর রেজাল্ট আপনি 6 মাসের মধ্যে পাবেন না, দেরি হতে পারে। থার্ড যে বিষয়টা সেটা হলো ক্লেমিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স দ্যাট ডাজ নট কোয়ালিফাই। আপনি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ক্লেম করতেছেন যেটা আসলে আপনার সাথে যায় না, বা সেটার জন্য পর্যাপ্ত ডকুমেন্ট আপনার নেই। It can be easy to unintentionally claim work experience and it is not actually eligible under express entry, which can lead to a refusal. Here is few example on what that does not qualify is commonly claimed. Counting hours work while studying, দেখা গেলো যে আপনি ফুল টাইম স্টুডেন্ট, সেই সময় আপনি কাজ করেছেন, লুকাই হোক যেমনি হোক ফুল টাইম কাজ করেছেন, আপনি সেটা জব এক্সপিরিয়েন্স হিসেবে দেখাচ্ছেন। আপনি একই সাথে ফুল টাইম স্টুডেন্ট, একই সাথে ফুল টাইম জব হোল্ডার, এটা কাউন্ট হবে না। ইভেন কেনাডাতে যারা পড়াশোনা করেন, পড়াশোনা চলাকালীন যে জব এক্সপিরিয়েন্স, সেটা এক্সপ্রেস এন্ট্রিতে দেখানো যায় না। কিছু কিছু প্রোগ্রামে দেখানো যায়, সেটা এক্সপ্রেস এন্ট্রিতে দেখানো যায় না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, এগুলোতে দেখানো যায় না।
Canadian experience class বলতেছে does not count if gained while full-time student unless you meet the exemption criteria. Federal skill worker program may count if it is continuous paid that meets all other প্রোগ্রাম রিকোয়ারমেন্ট। এখানে একটা বিষয় ক্লিয়ার হন, সেটা হলো যে আপনি যখন সিইসি বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করবেন তখন স্টুডেন্টরা ফুল টাইম স্টুডেন্টের সাথে জব এক্সপিরিয়েন্স সেটা কাউন্ট হবে না, কিন্তু ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে সেটা কাউন্ট হবে, সেটা এখানে বলা হচ্ছে। এটা একটা সুবিধা। ফেডারেল স্কিল ট্রেড ক্লাস ডাজ নট কাউন্ট। তো মিসক্যালকুলেটিং আওয়ার্স, আইআরসিসি ডিফাইন্স ফুল টাইম। তো এখানে বছরে আপনার প্রত্যেক সপ্তাহে 30 ঘন্টার বেশি তারা কাউন্ট করবে না। আপনি যদি 40 ঘন্টা কাজও করেন সেটাতে লাভ হবে না, আপনাকে 30 ঘন্টা সপ্তাহে ধরে তারা এক বছর পূর্ণ করতে হবে 1560 ঘন্টা দিয়ে। এক্ষেত্রে যদি ক্যালকুলেশনের সমস্যা থাকে তাহলে এটা নিয়ে প্রবলেমে পড়তে পারেন। এই বিষয়টি আগেই ক্লিয়ার হতে হবে। কন্টিনিউ এক্সপার্ট এক্সপিরিয়েন্স for each express entry program, experience claim must fall within the accepted validity period, otherwise it becomes eligible. তো কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের মধ্যে আপনি আবেদন করতে চাইলে লাস্ট 3 ইয়ার্সে 1 বছর এক্সপিরিয়েন্স আপনি দেখাতে পারবেন। কন্টিনিউ এক্সপার্ট এক্সপিরিয়েন্স, a federal skill worker প্রোগ্রামে 1 year in Canada or abroad continuous within last 10 years. তো এফএসডব্লিউপিতে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে আপনি যা এক্সপিরিয়েন্স আছে পুরোটাই দেখাতে পারবেন। সিইসি ক্যাটাগরিতে 3 বছরের মধ্যে যা আছে সেটা দেখাতে পারবেন। এফএসটিপি ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে 2 years in Canada or abroad within last 5 years. তো লাস্ট বিগত 5 বছরের মধ্যে 2 বছরের এখানে থাকতে হবে। মাস্ট বি কোয়ালিফাইড টু প্র্যাকটিস। Continue work outside eligible tier levels. Under express entry, only skilled worker under tier 0 to 3 is eligible. Unskilled job, tier 5, 4 do not count toward experience requirement. The continue work experience before completing it. The express entry system count experience in specific brackets: 1 year, 2 year, 3 year. Candidates who round up their experience claim a higher bracket or work experience can see false increase to their score, which can create problems at the application stage. For example, someone who claims their 3-year experience but only 2 years 10 months worth for immigration purpose only has 2 years experience, not 3. তো এখানে খেয়াল রাখতে হবে 2 বছর 10 মাস এটাকে কিন্তু 3 বছর কাউন্ট করা যাবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি 2 বছর 10 মাস আপনি জব করেছেন, 3 বছর আপনি এক্সপিরিয়েন্স দেখাতে পারেন, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা শো করতে হবে বা সাবমিট করতে হবে যখন এটা 12 মাস 3 বছর পূর্ণ হবে, তার আগে করলে এটা আপনার ইনএলিজিবল হবে। এটা নিয়ে একটা আলাদা আলোচনা আছে, চাইলে শুনে নিতে পারেন। সেটা আপনি চালাকি করতে পারেন এখানে, যে আপনার এক্সপিরিয়েন্সটা এখন 3 বছর হয়নি, কিন্তু আপনি দেখতেছেন 2-4 মাসের মধ্যে এটা 3 বছর হয়ে যাবে, সেটা আপনি আগে 3 বছর শো করলেন। শো করার পরে আপনি যে সময় অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেই সময়ের মধ্যে এটা যদি পূরণ হয় তাহলে তো আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, না হলে অ্যাপ্লিকেশন ডিক্লাইন করবেন। Now, this can become a problem if candidate receive ITA, submit an application, RCC discovers the claim experience has not yet been achieved. তো এইভাবে খেয়াল করতে হবে। ফেলিং টু আপডেট দেয়ার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল। তো অনেক সময় অনেকের স্ট্যাটাস চেঞ্জ হয় বিভিন্ন কারণে। You can freely update your express entry profile at any time before receiving an ITA without being penalized, and doing so will not change the date time creation. In fact, IRCC explicitly states you must update your profile if your situation changes. এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। ক্যান্ডিডেটস সামটাইমস fail to update their profile following certain situation, life changes, seeing them as insignificant or unrelated to one's starting in the pool. However, a simple life change can have a direct impact on comprehensive banking system score and hereby draw an ITA eligibility. তো এখানে কিছু এক্সাম্পল আপনাদেরকে দিব আমরা। বিলো আর সাম এক্সাম্পল। আপনি একটা নতুন জব শুরু করলেন, বা নতুন ক্যারিয়ার শুরু করলেন, অ্যাকোয়ারিং এ জব অফার or losing an existing one, receiving new language test result, getting married or divorced, having or adopting a child। এই বিষয়গুলোতে আপনার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। পাসপোর্ট চেঞ্জ হলে সেটাও জানানো উচিত, বিশেষ করে আইটিএ পাওয়ার পরেও পাসপোর্ট চেঞ্জ হলে সেটা জানাবেন। এই স্ট্যাটাসগুলো যদি আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরেও এগুলো আপনি জানাতে পারেন, কোনো সমস্যা নাই। Either way, keeping your profile updated is important for 3 reasons. If information becomes outdated, your profile may become ineligible or removed from the pool. When you receive an ITA, IRCC expects the information in your PR application to
match what you declared in your profile. Providing incorrect or outdated information puts you a risk mispresentation which can have serious consequences like 5-year ban or entering Canada, changes for fraud and fines. Unexplained inconsistencies. 5 নম্বর যে ভুলগুলো অনেকেই করে থাকেন হতে পারে, a common mistake that many candidates make often without realizing it is that they fail to ensure that the information in their profile directly aligns with the details in their PR application, which could raise red flag for officer, result in delays or a rejection. ইনফরমেশনের সাথে মিল থাকতেছে না আপনার সাবমিশনে, even minor inconsistencies across one's profile and application can trigger concern for officers, whether international or not. Below are some examples for misalignment that may cause a friction. এখানে দেখুন, employment dates that don't match in your profile, but আপনি দেখা গেল যে জব একটা দেখাইছেন কিন্তু আপনার প্রোফাইল যেটা আপনি দেখাইছেন তার সাথে ম্যাচিং নেই। লিস্টিংয়ে জব মে 2021 টু 2023 জুন, কিন্তু দেখা গেল যে প্রোফাইলে আছে এটা মে 2021 থেকে জুলাই 2023। এই জুন জুলাই দিয়ে আপনার কিন্তু এখানে একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। গ্যাপস ইন পার্সোনাল হিস্টোরি, period of unemployment, study that appear in one selection but not the other, differing material or family status, failing to include a newborn child in your profile but adding them in the PR application, different language test result, entering higher score in your profile than what appears on your official test report, changes to claim working hours, listing a job full-time in your profile but indicating less than 30 hours a week in your PR application. Job changes, you get a promotion between getting IT and submitting your PR. Travel history inconsistency, listing 9 travel location in the last 10 years in your profile and then inputting 10 in your PR application. Inconsistency addresses or residency history, correcting timelines in PR application then don't match the one's profile, adding additional address. When inconsistencies arise between your Express Entry profile and your submitted documents, a letter of explanation should be included to address these issues. তো এই ধরনের ইনকনসিস্টেন্সি যদি থাকে অবশ্যই আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাইতে হবে আগে কী কারণে ওই রকম ছিল, এখন কী কারণে এইভাবে দিচ্ছেন, এই বিষয়গুলো ব্যাখ্যা দিতে হবে। আদারওয়াইজ আপনার ব্যাপারে এই মাইনার ইস্যুর কারণে আপনার অ্যাপ্লিকেশনটা ডিলে হতে পারে, রিফিউজ হতে পারে। দি লেটার শুড systematically identify each consistency, explain the circumstance and reference any supporting documentation. Doing so demonstrates transparency and ensures the officer can evaluate your application fairly. One note, however, is that providing a LOE does not guarantee approval as the final decision results with the reviewing officer. তো আপনি ব্যাখ্যা দিলেই সব কিছু গ্যারান্ট হবে তা না, ব্যাখ্যাটা যৌক্তিক হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, তাহলে বিষয়টা কনসিডার করতে পারে ইমিগ্রেশন অফিসার। তো আজকের আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্য কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।